আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডেস্কো এই 2025-এর কয়েকটা ম্যাথ নিয়ে। মেনলি আমরা এই পুরো ইয়েটাকে দুইটা পার্টে ভাগ করতে চাচ্ছি। আজকে কিছু ম্যাথ দেখবো আর নেক্সট ভিডিওতে বাকি ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে আমাদের একটা ডিসি সার্কিট দিয়ে বলতেছে যে এই আই এ যেটা আছে, এই আই এর মানটা আসলে বের করতে হবে। তো এটা আমরা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়াই ডেল্টা ফরমেশন আছে, আমরা চাইলে ওয়াই ডেল্টা করতে পারি। তবে এরকম জটিল সার্কিটে নর্মালি একটা ট্রাই করে দেখবেন যে সেটা আসলে হুইটস্টোন ব্রিজের যেই আপনার হচ্ছে স্ট্রাকচার আছে সেটা ফলো করতেছে কিনা। কারণ সেটা যদি ফলো করে তাহলে আমাদের সার্কিট কিন্তু এমনিতেই অনেক ইজি হয়ে যাবে। যেমন দেখেন, এই দুইটার অনুপাত এবং এই দুইটার অনুপাত কিন্তু সেম, মানে 3/3 করলে 1 হয়, 1/1 করলে 1 হয়। অথবা আমরা এই দিক থেকে হিসাব করতে পারি যে 3/1 করলে 3 হয়, 3/1 করলে 3 হয়। তার মানে যে P/Q সমান R/S, এইটা যদি সত্য হয় তাহলে অবশ্যই এটা একটা হুইটস্টোন ব্রিজ ফর্ম করবে। অ্যান্ড সেটার আমরা আউটকাম জানি যে হুইটস্টোন ব্রিজে কি হয়। হুইটস্টোন ব্রিজ নীতি বলে যে এইখানে যে ইন বিটুইন যে এলিমেন্টটা আছে, এটা গ্যালভানোমিটার হতে পারে, অ্যামিটার হতে পারে, রেজিস্টর হতে পারে, যাই হোক না কেন, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তার মানে যে 1 ওহম এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, একইভাবে 1 ওহম এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখন যদি এদের ভিতরে কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে আমরা এই 1 ওহমকে চাইলে ওপেন কল্পনা করতে পারি, চাইলে শর্ট কল্পনা করতে পারি। যে কোনো ভাবে করেন, কোনো সমস্যা নাই, ফাইনাল অ্যান্সার একই আসবে। তবে আমার মতে ওপেন কল্পনা করাটা বেটার। এই ক্ষেত্রে আমাদের সার্কিটটা একটু বেশি ইজি হয়। শর্ট করলেও কোনো সমস্যা নাই, আপনার অ্যান্সার একই আসবে। এখন দেখেন, এটাকে যদি আমরা ওপেন করে ফেলি, এটা একটু কল্পনা করেন তাহলে আমাদের সার্কিট আঁকানোটা সহজ হবে। এটাকে যদি ওপেন করে ফেলি, এটাকে যদি ওপেন করে ফেলি, তাহলে এই যে 3 আর 3 সিরিজে চলে আসবে, 1 আর 1 সিরিজে চলে আসবে। তার মানে এখানকার 6 আর এখানকার 2, তাহলে এই 6 আর 2 হচ্ছে প্যারালাল, 6 আর 2 হচ্ছে প্যারালাল। তাহলে আমরা এই পুরো ব্রাঞ্চটাকে একটা রেজিস্টরে কনভার্ট করে ফেলতে পারি। বিষয়টা দাঁড়াবে এই রকম, যেটা আসলে 6 প্যারালাল 2 মিন করবে, একইভাবে এখানে একটা মিন করবে যেটা আসলে 6 প্যারালাল 2 মিন করবে। তাহলে আপনার সার্কিট কিন্তু মোটামুটি আসলে সহজ হয়ে যাবে অনেকটা। এখানে আমাদের কারেন্ট সোর্স দিলাম। এখন আমরা জাস্ট একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই আমাদের আই এর মানটা কিন্তু চলে আসবে। তাহলে প্রথমত আমরা 6 প্যারালাল 2 এর মানটা বের করে ফেলি, যে 6 আর 2 প্যারালাল করলে কত হয়। তাহলে 6 গুণ 2 ডিভাইডেড বাই 6 যোগ 2, তাহলে এটা আসতেছে হচ্ছে 1.5। তাই এটা হচ্ছে 1.5 ওহম, এটা হচ্ছে 1.5 ওহম। তার মানে 3 অ্যাম্পিয়ার মেনলি দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে। যে এখানে যদি আমরা নোটটাকে কল্পনা করি, দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে এই দিকে আর একটা যাচ্ছে এই দিকে। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কত দাঁড়ায়, যেই ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে চাচ্ছি তার বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল মানে কি, এই দুজন 1.5 আর 1.5 মিলে 3, আর এখানে হচ্ছে 1.5, তাহলে টোটাল বলতে 3 + 1.5 মিল করতেছে। কারণ এখানে তো আমাদের দুইটা রেজিস্টার কল্পনা করতে হবে, একটা হচ্ছে 1.5 আর আরেকটা হচ্ছে 3। মানে এক কথায় কারেন্ট 1.5 এবং 3-এর ভিতরে ডিভাইড হচ্ছে। তাহলে যেহেতু 3-এর কারেন্টটা বের করতে চাচ্ছি, আমরা বিপরীতটা অর্থাৎ 1.5 উপরে দিলাম, ডিভাইডেড বাই 3 + 1.5 ইন্টু যেই কারেন্টটা আসলে ডিভাইড হচ্ছে সেই কারেন্ট গুণ করে দিলে কিন্তু আমাদের আই এর মানটা চলে আসবে। তাহলে 1.5 × 3 ডিভাইডেড বাই 3 + 1.5, এটা করলে দেখেন আসতেছে 1। তার মানে এই 1 অ্যাম্পিয়ারই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আপনি চাইলে ওয়াই ডেল্টা করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমার মতে সেটা করলে আসলে বেশি ঝামেলা হবে। আর যেহেতু হুইটস্টোন দিয়ে করা যাচ্ছে, কঠিনের দিকে না যাওয়াটাই বেটার। ওকে, এটা বলতেছে এ 50 কিলোওয়াট লোড হ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর অফ এত ল্যাগিং, ফাইন্ড দ্য কেভার রেটিং অফ ক্যাপাসিটর টু গেট এত ল্যাগিং। একটু খেয়াল করেন, এটা আমরা মোটামুটি ট্যানের একটা সূত্র দিয়ে সচরাচর সবাই করে থাকি, করেন কোনো সমস্যা নেই। বাট আমি আসলে ওই সূত্রটা আমার খুব একটা ভালো লাগে না বা আমার মনে থাকতে চায় না বলে আমি ওই সূত্রটা আসলে ইউজ করি না। আমি সহজ একটা জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এখানে মেনলি দুইটা সার্কিট আছে। এক, নর্মালি একটা লোড, একটা ল্যাগিং নেচারের একটা লোড আছে। এটাকে আমরা বলতেছি যে এই যে লোডটা আছে, এটাকে ধরেন কথার কথা বলতেছি এস ওল্ড, মানে প্রিভিয়াস যে আমাদের এক্সিস্টিং একটা লোড আছে। মেইনলি আমরা করতেছি কি, আমরা করতেছি এর সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করতেছি, এই তো। এর তো আর কোনো এছাড়া তো আর তো কোনো নতুন কিছু করতেছি না। একটা এক্সিস্টিং লোড আছে, সেই লোডের সাথে আমরা বাইরের থেকে জাস্ট একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিচ্ছি।
এবং এইটার পাওয়ারকে আমরা বলতেছি এস নিই। একটু খেয়াল করে দেখেন এই সার্কিট এবং এই সার্কিটের ভিতরে পার্থক্যটা কি। এই সার্কিট এবং এই সার্কিটের ভিতরে পার্থক্য হচ্ছে এই সার্কিটে এক্সট্রা একটা ক্যাপাসিটর আসছে। তাহলে আমরা এই সার্কিটের টোটাল পাওয়ার থেকে যদি এই সার্কিটের পাওয়ারকে বিয়োগ করি, বাকি থাকে কি? সিম্পলি যে কেউ বলতে পারবেন যে এই টোটাল পাওয়ার থেকে এই টোটালটা পাওয়ারটা যদি বিয়োগ করি, বাকি থাকে শুধুমাত্র ক্যাপাসিটরের পাওয়ার। তাহলে এই যে যে কেভার রেটিং এর কথা বলতেছে বা ক্যাপাসিটরের কেভার রেটিং, এটা কিভাবে পাবো? জাস্ট এই সার্কিটের পাওয়ার থেকে এটা বিয়োগ করে দিলেই তো শেষ। এর পাওয়ার আর এর পাওয়ার তো ইকুয়াল, সেম জিনিস। তাহলে দুইটা কাটাকাটি হয়ে যাবে, শুধু ক্যাপাসিটরের পাওয়ারটা থাকবে। তার মানে আমরা জাস্ট এই কথাটাই মনে রাখবো যে কিউসি যেটা আছে, আমরা ওই মাইনাস জে এর কনসেপ্ট কনসেপ্ট ঝামেলা আর আনতেছি না। এটা আসলে কি হবে, নতুন যে সার্কিট আছে এই সার্কিটের পাওয়ার থেকে আগের সার্কিটের পাওয়ার বিয়োগ করে দিলেই আমরা জাস্ট ক্যাপাসিটরের পাওয়ারটাই পাবো। এবার নতুন সার্কিট আগের সার্কিট কি? এবার আর একটা জিনিস খেয়াল করেন, এই সার্কিটে একটা পাওয়ার আছে পি, এই সার্কিটে কি পি এর কোনো ইনক্রিজ হয়েছে? এই ব্যতীত আর কোনো রেজিস্টিভ লোড কিন্তু অ্যাড হয় নাই। তার মানে এই সার্কিটের পি ও সেম, এই সার্কিটের পি যা এই সার্কিটের পি ও তাই। এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত? 0.95। একটু মনোযোগ দেন, আমরা এসি সার্কিটে এটা সবাই করে আসছি, মানে মেইনলি হচ্ছে আলেকজান্ডার সাদিকও পড়ছিলাম আমরা। তো এখানে কিন্তু সবাই পড়ে আসছি যে একটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে আর রিয়েল পাওয়ার দেওয়া থাকলে তার কমপ্লেক্স ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা জাস্ট ওইটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ইজিলি আমাদের এস এর ফরম্যাটটা চলে আসবে। এটা আমি আপনাদের বোঝাচ্ছি বলে, এই যে পরীক্ষার হলে কিন্তু এসব চিত্র টিত্র এত কিছু আঁকানো লাগবে না, বোঝাচ্ছি বলে মনে হচ্ছে যে একটু টাইম লাগতেছে। বাট আপনি যখন এটা অ্যাপ্লাই করা শুরু করবেন দেখবেন যে এত টাইম আর লাগবে না। তাহলে আমরা এস নিউটা বলতে পারি এইভাবে, পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর। এটা কিন্তু আমাদের ওই ইয়ে ফরম্যাট আমরা জানি, এসি সার্কিটে শিখে আসছি কত পাওয়ার হচ্ছে 50 কিলোওয়াট। আমি ফরম্যাটটা আচ্ছা সূত্র হিসেবে ফরম্যাটটা লিখি, পরীক্ষার হলে সূত্র লেখা লাগবে না। পি ডিভাইডেড বাই পিএফ অ্যাঙ্গেল, ল্যাগিং এর ক্ষেত্রে প্লাস, লিডিং এর ক্ষেত্রে মাইনাস, কজ ইনভার্স পিএফ। এটা হচ্ছে রিয়েল পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে সেটাকে কিভাবে কমপ্লেক্স পাওয়ারে রূপান্তরিত বা রিপ্রেজেন্ট করা যায় সেটার সিস্টেম। তাহলে রিয়েল পাওয়ার হচ্ছে 50, নিউ যেহেতু তাহলে নতুন পাওয়ার ফ্যাক্টর 0.95, কজ ইনভার্স 0.95, যেহেতু এটা কিলোওয়াট এটার একক হয়ে যাবে কেভিএ। এস ওল্ড কত হবে? এস ওল্ড হবে পি, কারণ রিয়েল পাওয়ার চেঞ্জ হচ্ছে না, সিঙ্গেল একটা ক্যাপাসিটর অ্যাড হচ্ছে শুধুমাত্র, অন্য কোনো রেজিস্টিভ লোড অ্যাড হয় নাই, তার মানে রিয়েল পাওয়ার আনচেঞ্জ আছে। আর প্রিভিয়াস পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, তার মানে হচ্ছে 0.8। এটাও কি কেভিএ, যেহেতু আমরা কিলোওয়াট নিচ্ছি, এটা আউটপুট মানে একক হবে হচ্ছে কেভিএ। 50 কিলোওয়াট 0.8 লাগে। এইটার মান বের করার আপনার কোনো দরকার নাই, ওই রকমই পড়ে থাক। আপনি জাস্ট ক্যালকুলেটরে ডিরেক্ট তুলে অ্যান্সার করে দিলে আমাদের যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, কমপ্লেক্স ফরম্যাটে আসে। আমরা তাহলে প্রথমে ওল্ড তুলি, ওল্ড নিউ যে কোনো একটা তুললেই চলবে, কারণ যেহেতু মডুলাস নেব আমাদের শুধু মানটাই আসবে, ওটা কোনো সমস্যা না। বাই 0.95 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.95 আসলো। পড়ে থাক, সমস্যা নেই, আমরা একবারে বিয়োগ করে দিলাম। এটা কত আসতেছে? 50 ডিভাইডেড বাই 0.8 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.9, সরি 0.8। তাহলে দেখেন এই যে এই অ্যাঙ্গেলটা আমরা নিব না যেহেতু মডুলাস করতেছি, অথবা যদি আপনার মনে হয় যে ভাই আমি মডুলাসই করবো, এই যে অ্যাবসলিউট দিলেই, শিফট চেপে এই যে এই বাটনটা চাপলে কিন্তু অ্যাবসলিউট আসবে, অ্যান্সার দিয়ে সমান চাপলে কিন্তু আমাদের এই যেটা চলে আসতেছে 21.06। এটাকে 6 লিখে দিতে পারেন, অথবা যদি আপনি আরো 2-1 ডিজিট লিখতে চান এটা আপনার ইচ্ছা। 21.066 কেভার। এটাই তাহলে আমাদের অ্যান্সার। যদি যদি আমাদের এইখানে প্রশ্নে আবার চাইতো, ধরেন পাওয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলতেছে ক্যাপাসিটেন্সের মান কত, তাহলে আমরা সিম্পলি কি করতাম, সি সমান
10⁻³ যেহেতু কে ভার, ডিভাইডেড বাই 2 পাই এফ। অ্যান্ড অবশ্যই ভি দেওয়া থাকতো সেই ক্ষেত্রে। তো দেখেন এখানে আমাদের একটা আহ, কি বলে অ্যাঙ্গেল মডুলেশনের একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন বের করতে বলতেছে, যেখানে বলতেছে ফাইন্ড ফেজ ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, পাওয়ার অ্যান্ড ব্যান্ডউইথ অফ দ্য মডুলেটর। ওকে, তাহলে আমরা শুরু করি। তো ফেজ ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এই জিনিসগুলো মেইনলি আসলে আমাদের এই যে ভেতরের ইনফরমেশন থেকে পাওয়া যায়। দেখেন 10 কজ সামথিং, কজের ভিতরে যেটা থাকে সেটা আসলে কজের সাথে অ্যাঙ্গেলকে মিন করে। দ্যাট মিনস আমরা যেই ফেজ ডেভিয়েশনটা পেতে চাচ্ছি, এটা আমাদের এই যে ফেজ, এই যে এইটুকু হচ্ছে একটা অ্যাঙ্গেলের পার্ট, আর বাকি অংশটুকু আসলে ফেজের পার্ট। মানে এক কথায় মেইনলি আমাদের যে সূত্রটা মূলত কি হয়, কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে এইটা হচ্ছে সেই ফেজ। তো এইটার ম্যাক্সিমাম ভ্যালুকেই সাধারণত ফেজ ডেভিয়েশন বলা হয়ে থাকে, ফেজ ডেভিয়েশন। তাহলে আমরা এই যে এই অ্যাঙ্গেলটুকু অর্থাৎ থেটা সমান ওমেগা সিটি প্লাস 10 sin 2000 পাই টি প্লাস 5 sin 4000 পাই টি, এটা হচ্ছে থেটার ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। আর ডেল ফাই বলতে কি হবে, এইটার ম্যাক্সিমাম ভ্যালুকে, কোন অংশটুকু, এটা তো ফিক্সড ভ্যালু, এইটার ম্যাক্সিমাম ভ্যালুকেই বলা হবে হচ্ছে ফেজ ডেভিয়েশন। নর্মালি দুইটাই যদি সাইন হয়, সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি, আমি আবারও বলতেছি অ্যাপ্রক্সিমেটলি, এটার যদি আমরা এক্সাক্ট করি তাহলে কিন্তু আসলে ওই রকম পাবো না। অ্যাপ্রক্সিমেটলি দুইটা অ্যামপ্লিটিউড যোগ করে দিলে আমরা ম্যাক্সিমাম বলতে পারি, বাট দেখা যাবে যে বাস্তবে 10 5 15 না, 14.9 সামথিং এরকম কিছু একটা আসে। বাট অ্যাপ্রক্সিমেশনের খাতিরে এটা আমরা 10 + 5 15 রেডিয়ান বসাই দিতে পারি। এটাকেই বলতেছি ফেজ ডেভিয়েশন। এখন বলতে পারেন যে ভাই এক্সাক্ট কিভাবে করব, অ্যান্ড এখানে কেন আমরা এক্সাক্ট করতেছি না? এখানে এক্সাক্ট এই কারণেই করতেছি না, কারণ এইগুলার এক্সাক্ট যেই ক্যালকুলেশন, এটা আসলে একটু লেন্দি। পরীক্ষার হলে আসলে এত টাইম থাকবে না, আমরা এত লেন্দি করতে পারবো না। ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট রুলস এত বেশি লেন্দি না, সো এখানে এক্সাক্ট করা যায়। বাট এখানে এক্সাক্টটা যদি করতে যাই একটু বেশি লেন্দি হবে, স্পেস বেশি লাগবে, টাইম বেশি লাগবে, এজন্য আমরা অ্যাপ্রক্সিমেটই করতেছি। বইগুলাতেও অনেক সময় অ্যাপ্রক্সিমেশন অ্যালাউ করে। কথা হচ্ছে এক্সাক্ট কিভাবে করব। এক্সাক্ট সিস্টেম হচ্ছে এই যে অংশটা আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করে সেই ভ্যালুটাকে জিরো ধরতে হবে, অ্যান্ড ওইখান থেকে আমাদের টি এর ভ্যালু বের করে এই ইকুয়েশনে পুট করে আমরা এক্সাক্ট মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, যেটা আমরা ইন্টারমিডিয়েটে ওই যে ম্যাক্সিমাম মিনিমাম যখন মিনিমা যখন বের করছিলাম, তখন কিন্তু শিখছিলাম যে নিয়মটা কি। ওইটা আমি আলাদা কোনো একটা ভিডিওতে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ, যদিও এর আগে একটা ভিডিওতে মেবি দেখাইছি। ওইটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল মডুলেশনের ভিডিওতে পাবেন, একটু খুঁজলেই পাবেন। আপাতত আমরা সমাধানের খাতিরে এইভাবে দেখাই দিচ্ছি, এখানে খুব বেশি ডিপ আলোচনা করতেছি না। ফ্রিকোয়েন্সি ডেরিভেশন কোথায় পাবো? ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ইকুয়েশন থেকে। ডাব্লু আই এটা কিভাবে পাওয়া যায়? এইটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ডাব্লু আই পাই, কারণ মানে ডাব্লু বলতে ওমেগা আর কি। ওমেগা সমান আছে ডি ডি টি অফ থেটা। অর্থাৎ এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওমেগা সি প্লাস, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 10 × 2000 পাই কজ 2000 পাই টি প্লাস 5 × 4000 পাই কস 4000 পাই টি। এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে এক কথা এটাকে আমরা এখন এফ আই বের করে ফেলতে পারি। এফ আই বের করলে এটা হয়ে যাবে এফ সি। এটাকে 2 পাই দ্বারা ভাগ করে দেব, তাহলে 2 পাই দ্বারা যদি ভাগ করি তাহলে থাকতেছে 10,000, প্লাস এটাকে যদি 2 পাই দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে 2 × 5 = 10,000। তাহলে এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কি হবে? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে এইটার ম্যাক্সিমাম ভ্যালু, আর দুইটা যদি কজ হয়, এরা এট এ টাইম টি=0তেই ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, কারণ টির মান 0 হলে কজের মান 1, ওইটা হচ্ছে কজের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের অ্যাপ্রক্সিমেট করা লাগতেছে না। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ক্ষেত্রে সিম্পলি দুইটা অ্যাম্প্লিটিউড যোগ করে দিলেই কিন্তু আমাদের চলে আসতেছে, অর্থাৎ 20,000 হার্জ অথবা 20 কিলো হার্জ।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন পাওয়ার, অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে পাওয়ারের আসলে একটাই সূত্র, কারণ যেহেতু এখানে আমাদের ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউডটা সেম থাকে। অ্যাম্প্লিটিউড মডুলেশনে অ্যাম্প্লিটিউডটা কিন্তু ভ্যারি করে, ফ্রিকোয়েন্সি সেম থাকে, আর এখানে হচ্ছে অ্যাম্প্লিটিউডটা সেম থাকে, ফ্রিকোয়েন্সি অথবা ফেজ ভ্যারি করে। তাহলে একটু এসি স্কোয়ার বাই টু, এসি কি কজের সাথে যেটা থাকে সেটা আসলে এসির ভ্যালু নির্দেশ করে। তাহলে এসি হচ্ছে 10, তাহলে এটা হবে 10 স্কোয়ার বাই 2, বা 100/2, 50 ওয়াট। এটা হচ্ছে আমাদের পাওয়ারের ভ্যালু। এবার আসতেছি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ক্ষেত্রে খুব সহজ সূত্র, 2 × ΔF প্লাস এফ এম। ডেল এফ দেখেন আমরা ইজিলি বের করে ফেলতে পারি, ডেল এফ সমান কত? আচ্ছা, বের করছি অলরেডি। ডেল এফ যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটাই কিন্তু আমাদের ডেল এফ এর ভ্যালু, মানে 20 কিলো হার্টজ। প্লাস এফ এম হচ্ছে আমাদের যে মেসেজ আছে, এটা যদি সিঙ্গেল টোন হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি নিলেই চলবে। আর যদি মাল্টি টোন হয়, যেমন দেখেন এখানে মেসেজের কিন্তু দুইটা পার্ট, 2000 পাইটি এর একটা পার্ট, 4000 পাইটি এর একটা পার্ট, এরকম টাইপের হলে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ওইটাকে কাজে লাগাতে হয়, ওইটাকে আমরা এফএম হিসাবে ইউজ করতে পারি। তো 2000 পাইকে 2 পাই দ্বারা ভাগ করলে হয় 1000 হার্জ, 4000 পাইকে 2 পাই দ্বারা ভাগ করলে হয় 2000 হার্জ। তার মানে এখানে আমাদের এফএম কিন্তু হবে 2000 হার্জ অথবা 2 কিলো হার্জ। তাহলে এখানে লিখে দেওয়া যায় এত, 22 22 × 44 কিলো হার্জ, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। এখানে দেখেন আমাদের একটা পাওয়ার সিস্টেমের ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এই ভ্যালু দুইটা মেবি খেয়াল নাই এক্স্যাক্টলি কত ছিল, যদিও লাগে নাই। তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে সব পার ইউনিট ভ্যালু দেওয়া ছিল, এবং সলিউশনটাও বা অ্যান্সারও পার ইউনিটে করতে বলছিল। খেয়াল করে দেখেন, আমি যদি একটা নর্মাল একটা অল্টারনেটরের কথা বলি, আমরা সিস্টেমের দিকে না যাচ্ছি, আমি নর্মাল একটা অল্টারনেটরের কথা বলতেছি। একটা নর্মাল অল্টারনেটর যদি এরকম আমরা কল্পনা করি, এবং এইটার এ ফেজ এখানে বলছিল বাস বি তে ফল্ট হয়েছে এবং এ ফেজে ফল্ট হয়েছে। এ ফেজে ফল্ট হওয়ার মানে হচ্ছে যে এরকম হয়ে যাওয়া, এই দুইটা কিন্তু ওপেন থাকা। এটা কিন্তু সিস্টেমের কথা বলতেছে, বাট আমি বোঝানোর জন্য একটা সিম্পল অল্টারনেটর দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু মূলত এইভাবে ফলটা ঘটে, অর্থাৎ আমাদের আই বি এটা হচ্ছে 0, আমাদের আই সি এটা হচ্ছে 0, অ্যান্ড অবশ্যই নিউট্রাল কানেক্টেড থাকবে, না থাকলে তো আর আমাদের ফলটা ঘটতো না। তো এইটা হচ্ছে আমাদের মূল কাহিনী। কারেন্ট এই যে আই এ, এটা হচ্ছে নন জিরো। এটার মান কত, এটা কিন্তু আমাদের বের করা লাগবে। এটাই দেখেন বলে দিছে যে আই এ কত সেটা বের করো। অ্যান্ড এই যে আই এ আর এটাকে আমরা বলি হচ্ছে ফল্ট কারেন্ট। নর্মালি এ ফেজে যদি ফল্ট হয়, তাহলে আমাদের আই এর মান এবং ফল্ট কারেন্টের মান দুইটা আসলে ইকুয়াল হয়। তার মানে আমাদের আই এ বের করতে বলতেছে, ইনডিরেক্টলি ফল্ট কারেন্টই কিন্তু বের করতে বলতেছে। তাহলে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখাতে পারি, যে একটা সিঙ্গেল ফেজ, মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা কিরকম দেখতে হয়। এটা হচ্ছে এইরকম, তিনটা সিরিজে থাকে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে আই এফ অথবা আই এ। এই যে এতে যেহেতু ফল্ট হয়েছে এই জন্য আই এফ সমান আই এ লিখে দিলাম। এটা হচ্ছে Z0, Z1, Z2, এটাকে আমরা বলতেছি EA1। অ্যান্ড অবশ্যই জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কিন্তু এখানে ইকুয়াল হয়। এবং এইখানে কিন্তু উম, আচ্ছা, এইখানে আমরা আই এফ না লেখাটাই ভালো, এখানে আই এফ লিখলে আবার মুশকিল। এখানে মেইনলি আসলে পাওয়া যায় হচ্ছে আই এফ না, IA0 অথবা IA1 অথবা IA2। আর আই এফ যেটা আসছে 3A যেটা, খেয়াল করে দেখেন আই এ সমান কত, IA0 প্লাস IA1 প্লাস IA2, এবং এই তিনটা যেহেতু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের সমান, তাহলে এটাকে আমরা সিম্পলি লিখে দিতে পারি 3IA0 অ্যান্ড 3 ভোল্টেজ ডিভাইডেড বাই তিনটার যোগফল। তাহলে ভোল্টেজ হচ্ছে 10 ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে, আর তিনটার ইম্পিডেন্স কত দেওয়া আছে দেখেন, 0.6, 0.25, 0.35।
আমি আর অত মিলালাম না যে কোন বরাবর কোনটা বসতেছে। তিনটা যেরকম আছে, যেহেতু যোগই করা লাগবে, র্যান্ডমলি তিনটা যোগ করে দিলাম। এটা কিন্তু 0 1 2 এরকম আছে। আমি আর অত মিলটেল দেখলাম না, তিনটা যোগ করলেই কিন্তু আমাদের চলতেছে, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের আই এফ এর ভ্যালু অথবা আই এর ভ্যালু। যেহেতু এগুলো পার ইউনিট আছে, এটার অ্যান্সার পার ইউনিটে বাই ডিফল্ট আসবে। তাহলে 3 / 0.6 আই, 3 / 0.6 আই যোগ 0.25 আই যোগ 0.35 আই। এটা করলে দেখেন আসতেছে হচ্ছে 2.5, 90 ডিগ্রি, মানে -90 ডিগ্রি পার ইউনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা বলতেছে এ ফেজের পাওয়ার বের করতে হবে, অর্থাৎ ভি এ বের করতে হবে। এটা কিন্তু আমরা এখান থেকে দেখেই বলে দিতে পারতেছি যে এটা হচ্ছে ভি এ। এখানে যদি মানে ফল্ট হয়, তাহলে শর্ট হয়ে যাচ্ছে, তার মানে ভি এ কি ডিরেক্ট 0 পার ইউনিট। 0 ভোল্টেজও লেখা যায়, তবে যেহেতু পার ইউনিটে বলছে, আমাদের পার ইউনিটে অ্যান্সার করতে হবে। আমি ডিরেক্ট 0 পার ইউনিট লিখলেই চলতেছে। বাট ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখতে চাই যে ভি এটা আসলে ম্যাথমেটিক্যালি কত, ভি এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি VA1 প্লাস VA2 প্লাস VA0। VA1টা কিভাবে পাওয়া যায়? EA1 থেকে IA1 Z1 বাদ দিলে পাওয়া যায় VA1। VA2টা পাওয়া যায় কিভাবে? -IA2 Z2 করলে। VA0 পাওয়া যায় কিভাবে? -IA0 Z0 করলে। এইগুলা ডিটেলস আমার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্টের থিওরি যেই ক্লাসটা আছে ওখানে সুন্দরভাবে সব ব্যাখ্যা করা আছে, যে কিভাবে এই জিনিসগুলো আসতেছে বা কিভাবে হচ্ছে। চাইলে দেখে নিতে পারেন। EA1 এটা কত? আচ্ছা, আরেকটু সহজ করে দিই। যেহেতু এই I1 I2 I0 এগুলো সব ইকুয়াল কারেন্ট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি EA1 - IA0, মানে তিনজনের জায়গায় একটা লিখে দিলাম, Z1 প্লাস Z2 প্লাস Z0। এবার একটু দেখেন, আর একটু সুন্দর ইয়ে করি। সেটা হচ্ছে এই যে IA0, এইটা হচ্ছে IA0-র মান। IA0 সমান কত? EA1 ডিভাইডেড বাই তিনজনের যোগফল। IA0 মানে হচ্ছে, আমরা মান বসালেও কিন্তু চলতো, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, EA1 ডিভাইডেড বাই তিনজনের যোগফল। আবার এখানেও দেখেন তিনজনের যোগফল। আচ্ছা, Z3 না Z0। এটা এটা কাটাকাটি হয়ে গেল, EA1 - EA1, তার মানে 0 পার ইউনিট। যে কোনো ভাবে ইচ্ছা আপনি দেখাই দিতে পারেন, পরীক্ষার হলে আপনি বুঝতেছেন এটুকু দেখাইলেই চলতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান।